যেটা বলতে চাচ্ছিলাম যে বিটা ব্লকার তাদের এট এ টাইম বিটা ব্লক মানে বিটা যে রিসিপ্টর এটা ব্লক করে। এটা ব্লক করে কি করে? এই যে বিটা ব্লকার গুলা যেহেতু হার্টে কাজ করে, আমাদের লাংসে কাজ করে, তারপরে ব্রঙ্কেল ওয়ালে, লাংস বলতে ব্রঙ্কেল ওয়াল আর কি, আর্টারির ওয়াল, ইউটেরাইন ওয়াল, এগুলোতে কাজ করে। তো এগুলাতে যেহেতু কাজ করে মানে স্মুথ মাসেলে যেহেতু কাজ করে, এখন কথা হলো এদের ফাংশন আমরা ব্লক করে দেবো। তো বিটা ব্লকের একটা বিষয় হলো যে বিটা ওয়ান রিসিপ্টর এবং বিটা টু রিসিপ্টর এটা বোথ এট এ টাইম কাজ করে এবং আরেক সাইডে ব্লকও করে। এই জন্য এদেরকে বলা হয় যে কম্বাইন্ড অপোজিট এফেক্ট। এখন কথা হলো আমাদের লাইফে এরকম অনেক পেশেন্ট আছে যাদের অ্যাজমার প্রবলেম আছে, তাদের হার্টেরও প্রবলেম আছে। হ্যাঁ, এরকম আছে না রুনা? আছে না? অনেক অহরহ অ্যাজমার জি লাংস না। প্রবলেম অভাব নাই। এখন কথা হলো তাদের বিপি কমানোর জন্য, তাদের বিপি কমানোর জন্য আমরা যদি বিটা ব্লকার যে কোনো বিটা ব্লকারের বিভিন্ন জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকম জেনারেশন আছে। আমরা বিটা ব্লকার যখন দেই তখন এদের যেহেতু এট এ টাইম এরা হার্টেও কাজ করে, হার্টের হার্ট রেটও কমায়, বিটা ব্লকার কিন্তু হার্ট রেটও কমায়, হার্ট রেটও কমায়, ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে সাহায্য করে। কিন্তু এট এ টাইম এরা আবার লাংসেও কাজ করে, লাংসের যেই অ্যালভিওলাই এই অ্যালভিওলাই কে ব্লক করে দেয়, ব্লক করে দেয়। কারণটা কি? কারণ দে হ্যাভ কম্বাইন্ড অপোজিট এফেক্ট। এই কারণে এই কি এই তোমার মানে দে হ্যাভ কম্বাইন্ড অপোজিট এফেক্ট, মানে তারা এট টাইম হার্টেও কাজ করে, লাংসেও কাজ করে। এখন কথা হলো যেসব পেশেন্টদের অ্যাজমাটিক প্রবলেম আছে, লাংস রিলেটেড ইস্যু আছে, তাদের ক্ষেত্রে আমরা সব জেনারেশনের বিটা ব্লকার দিতে পারি না। বিটা ব্লকারের বিভিন্ন জেনারেশন আছে, সেই জেনারেশনটা হলো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আমরা বিটা ব্লকারের চিনব কিভাবে? আমরা উপরেরটা তো বলছিলাম যে আলফা ব্লকার হলো জোসিন, আর বিটা ব্লকারের ক্ষেত্রে হলো এলওএল, যাদের লাস্টে এলওএল আছে তারাই হলো তোমার বিটা ব্লকার। তো বিটা ব্লকার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ঠিক আছে? তো বিটা এই এই বিভিন্ন জেনারেশন শুধুমাত্র সেকেন্ড জেনারেশনের যে ড্রাগ, আই মিন সেকেন্ড জেনারেশনের ড্রাগের ভিতরে কি কোনটা? মেটোপ্রোলোল, অ্যাটেনোল, বিসপ্রোলোল, নিবিডোলোল। এই সেকেন্ড জেনারেশনের যে বিটা ব্লকার এরা শুধুমাত্র হার্টের যে রিসিপ্টর, বিটার যে রিসিপ্টর শুধুমাত্র এই হার্টের উপরেই কাজ করে। আবার শোনো ভালো করে, বিটা ব্লকারের যে বিটা বিটা যে বিটা ব্লকার না, বিটা যে রিসিপ্টর এটা শুধুমাত্র সেকেন্ড জেনারেশন, আই রিপিট, সেকেন্ড জেনারেশন বিটা রিসিপ্টরের যে ড্রাগগুলো আছে, ড্রাগ না, সেকেন্ড জেনারেশন যে বিটা ব্লকার এরা শুধুমাত্র হার্টের উপরেই কাজ করে। এরা সেকেন্ড জেনারেশনের যে বিটা ব্লকার এই ড্রাগগুলা শুধুমাত্র হার্টের উপরেই কাজ করে। কিন্তু ফার্স্ট জেনারেশন এবং থার্ড জেনারেশন এরা অ্যাট এ টাইম হার্ট এবং লাংসের উপরে কাজ করে। হার্টের উপরে কাজ করে কি? এরা হার্ট রেট কমায়, ব্লাড প্রেশার কমায়, এবং অ্যাট এ টাইম এরা লাংসের যে লাংসের যেই অ্যালভিওলাই বা ব্রঙ্কাস এগুলোকে ব্লক করে দেয়। এই জন্য যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে তাদেরকে ফার্স্ট জেনারেশন এবং থার্ড জেনারেশনের বিটা ব্লকার দেয়া হয় না। শুধুমাত্র যাদের এই হার্ট প্রবলেম এবং লাংস প্রবলেম আছে তাদেরকে শুধুমাত্র সেকেন্ড জেনারেশনের বিটা ব্লকার ড্রাগ দেয়া হয়। ভেরি ইম্পর্টেন্ট এবং আনলিমিটেড টাইম কোশ্চেনে আসে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং অ্যাবসলুটলি ক্রুশিয়াল একটা ইনফরমেশন। খুবই আসে এবং রিয়েল এক্সামে অনেকবার আসছে আনলিমিটেড টাইম। তাহলে আমরা বিটা ব্লকার কিভাবে কাজ করে আরেকবার একটু বলে দিই অফিসিয়ালি, যেহেতু এখানে লেখা আছে। দে ব্লক বিটা রিসেপ্টরস ইন দি হার্ট অ্যান্ড পেরিফেরাল ব্লাড ভেসেলস অ্যান্ড ডিক্রিজ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি অ্যান্ড হার্ট রেট হুইচ রিডিউসেস কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ব্লাড প্রেশার। তাহলে বিটা ব্লকার কিভাবে কাজ করে? তারা কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, এই যে কার্ডিয়াক যেই মানে পাম্পিং অ্যাক্টিভিটি, এইটাকে এরা স্লো করে দেয়। যার ফলে কি হয়? মানে হার্ট
হার্টের যে পাম্প এটা কমে গেলে ব্লাড প্রেশারও মানে কার্ডিয়াক আউটপুটও কমে যায়, ফলে ব্লাড প্রেশার কমে। অ্যাট এ টাইম হার্ট যে মানে যেই রেটে পাম্প করে থাকে সেটাও এটা কমায় দেয়, যার ফলে হার্ট রেটও কমে। তো বিটা ব্লকার এই জন্য হার্ট রেট কমাতে এবং ব্লাড প্রেশার কমাতে বোথ কাজে ব্যবহৃত হয়। এদের যেহেতু জেনারেশনের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এখানে অনেকগুলা ড্রাগ আছে। এত কিছু মনে না রাখে, জাস্ট এলওএল, লাস্টে এলওএল মনে রাখবা। আর যেহেতু এই এই যে এখানে বিটা ব্লকারের যেহেতু তিনটা জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, শুধুমাত্র সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলা মাথায় রাখলে বাকিগুলা এমনি এই সেকেন্ড জেনারেশন, আমি বলবো যে সেকেন্ড জেনারেশনটা একটু মুখস্থ করার, কারণ কোশ্চেনে এই অ্যাজমাটিক প্রবলেম গুলাতে ইস্যুকে তৈরি করে, এখানে যে কোনো একটা ড্রাগ উঠাই দিতে পারে। মোস্টলি মেটোপ্রোলোলটা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি মেটোপ্রোলোলটা ব্যবহার করতে কোশ্চেনে। তবে বাকিগুলাও যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। শুধু এটাকে অ্যাভয়েড করার জন্য শুধুমাত্র সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো পড়ে ফেলবা, মুখস্থ রাখবা যে এই ড্রাগটা, এই সেকেন্ড জেনারেশন ড্রাগটাই আমাদের যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই শুধুমাত্র সেকেন্ড জেনারেশনটা দেওয়া হয়। কেন? কারণ তারা শুধুমাত্র হার্টের উপরেই কাজ করে। তাদের বিপি যদি বেশি থাকে অথবা হার্ট রেট যদি বেশি থাকে, শুধুমাত্র তাদের এই প্রবলেম কমানোর জন্য যদি বেটা ব্লকার দেয়া হয়, শুধুমাত্র সেকেন্ড জেনারেশন ড্রাগগুলোই তাদেরকে প্রেসক্রাইব করা হয়, ডিউ টু দেয়ার কি বলে বোথ কম্বাইন্ড অপোজিট এফেক্ট। ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু বিটা ব্লকার আমাদের হার্ট রেট কমাতে সাহায্য করে সাইড এফেক্ট হিসেবে, তাহলে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। আর আরেকটা জিনিস বলি, যে যেসব ড্রাগগুলা আমাদের হার্ট রেট কমায় সেই ড্রাগগুলা দেওয়ার পূর্বে অবশ্যই যেন আমরা হার্ট রেট চেক করি। এটাই আরেকটা জিনিস বলি, যে যেহেতু আমাদের আম, কিছু ড্রাগ আছে যারা হার্ট রেট কমায়, তাদের এই ফর এক্সাম্পল বিটা ব্লকার আমাদের হার্ট রেট কমাতে সাহায্য করে, এটা হলো ড্রাগের ধর্ম, সে এটা কমাবে। এখন কারো হার্ট রেট থাকেই যদি 60, তাকে আবার বিটা ব্লকার দিছি, তাইলে সে তো বিপি কমাবে প্লাস হার্ট রেটও আরো হার্ট 60 থেকে 50 নিয়ে আসবে, 55 নিয়ে আসবে। তাহলে পেশেন্টের জন্য হিতে বিপরীত হলো। এই জন্য যেসব ড্রাগগুলা তোমার হার্ট রেট মানে যেসব ড্রাগগুলা খাওয়ার ফলে পেশেন্টের হার্ট রেট কমে, ওইসব ড্রাগ দেওয়ার পূর্বে অবশ্যই পেশেন্টের হার্ট রেট চেক করতে হয়। যেমন কি এই বিটা ব্লকার, তারপরে ডিজক্সিন আছে, অলরেডি পড়ে ফেলছি। আরো কিছু ড্রাগ আছে, এরপর আমরা পড়বো বিটা ব্লকারের পরে পড়বো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেলও কিন্তু এই কাজ করে, হার্ট রেট কমায় দেয়। তারপরে আছে হলো ফেন্টোলামিন, পেরিফেরাল অ্যাক্টিং ডায়ালেটর। এই যে দাঁড়াও, এই যে দেখো, এই যে বলছি, যেসব ড্রাগ তোমার দেয়ার ফলে হার্ট রেট কমায়, তাদেরকে এই ড্রাগগুলা যদি আমরা হার্ট রেট চেক না করে দেই, পেশেন্টের হার্ট রেট আরো কমে যেতে পারে। যে এরকম কিছু ড্রাগ আছে, যেমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দ্যাট নিডস হার্ট রেট মনিটরিং বিফোর অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দ্যাট নিডস হার্ট মনিটরিং বিফোর অ্যাডমিনিস্ট্রেশন কি কি? বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই যে একটু পরে আমরা পড়বো, হ্যাঁ। তারপরে সেন্ট্রাল অ্যাক্টিং লাইক ফেন্টোলামিন, সেন্ট্রাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক মিন্স ফেন্টোলামিন, এই চ্যাপ্টারে আমরা আছে পড়বো। তার পেরিফেরাল সরি, সেন্ট্রাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক, সেন্ট্রাল অ্যাড্রেনার্জিক মিন্স ওই যে কি বলে, আরে ওই যে ক্লোনিডিন। ক্লোনিডিন, তারপরে মিথাইল ডোপা, এরা হলো সেন্ট্রাল অ্যাক্টিং। আর পেরিফেরাল অ্যাক্টিং এগুলো ফেন্টোলামিন। আরেকটা আছে এখানে যদিও নাই, সেটা হলো ডিজক্সিন। 5টা ড্রাগ আমার মনে আছে, যে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপরে ক্লোনিডিন, তারপরে আছে হলো ভেন্টোলামিন, আর একটা হলো ডিজক্সিন। এই 5টা ড্রাগ, এই আমি এখন পর্যন্ত আমি যে নোট করে রাখছিলাম, এই 5টা ড্রাগ, এগুলার ড্রাগ দেওয়ার আগে অবশ্যই পেশেন্ট হার্ট চেক করতে হবে। ঠিক আছে? অ্যাজমা রোগীদের আরেকটা কন্ট্রাইন্ডিকেটর হচ্ছে ওই যে NSAIDs, হ্যাঁ, অ্যাসপিরিন। ব্যাখ্যা জানো? ব্রঙ্কোস্পাজম করে।
ব্রঙ্কোস্পাজম করে, ভেরি গুড। তো সাইড এটা এফেক্ট আমি প্র্যাকটিক্যালিও রুগী পাইছি। তাই? হ্যাঁ, পেইন কিলার নিছে দেখি অ্যাজমা জানতো না, অনেক শ্বাসকষ্ট বেড়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস এখানে আছে দেখো, বিটা ব্লকার অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। Blockers can worsen acute congestive heart failure symptoms and should be used with caution in congestive heart failure patients. Yes. এই জিনিসটা দিয়ে বুঝছো কেন এটাকে বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেহেতু আমাদের হার্ট রেট কমায় দেয়, আবার এবং এরা আমাদের বিপিও কমায়, হার্ট রেটও কমায়, বিপিও কমায় অনেস্টলি, হ্যাঁ। কিন্তু কনজেস্টিভ হার্ট ফেলিওরে তাদেরকে ব্যবহার করা হয়। আর এই ধরনের ড্রাগগুলা যেহেতু আমাদের বিপি এবং হার্ট রেট দুইটাই কমায়, আর এটা খুব কশাসলি কনজেস্টিভ হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে এই ড্রাগগুলো আমাদের খুব পোলাইটলি ব্যবহার করতে হবে। এবার আসি হলো সাইড এফেক্টগুলো আরেকটু বলি। ব্র্যাডিকার্ডিয়া হয়, যেহেতু এই ড্রাগে হার্ট রেট কমায়, ব্র্যাডিকার্ডিয়া হওয়ার খুবই নর্মাল। কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়, কনজেস্টিভ হার্ট ফেলিওরে আমাদের কি বলে বিপি, ব্লাড তো এমনিই যে বডিতে ছড়াই দিতে পারতেছে না। আর কি বলে এই বিটা ব্লকার হার্টের কন্ট্রাকশন কমায় দেয়, তাহলে কি আরো আরো বডি আরো ব্লাড ট্রান্সফার হবে না, তাই না? এই জন্য এই জন্যই মাত্র যে স্লাইডটা দেখছিলাম সেখানে বলছে যে এই এই কনজেস্টিভ হার্ট ফেলিওর খুবই সিরিয়াসলি এই ড্রাগটা করতে মানে ব্যবহার করতে হয়। তারপর ব্রঙ্কোস্পাজম। ব্রঙ্কোস্পাজম কোন জেনারেশনের ড্রাগ দিলে ব্রঙ্কোস্পাজম হওয়ার চান্স থাকবে? যদি ফার্স্ট অ্যান্ড থার্ড জেনারেশন হয় তবে ব্রঙ্কোস্পাজম হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া, ইম্পোর্টেন্স, আমরা ইম্পোর্টেন্স সম্বন্ধে অলরেডি বলেছিলাম, ডিপ্রেশন, নাসা, ভমিটিং, ফ্যাটিক, হাবিজাবি এটসেট্রা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ব্র্যাডিকার্ডিয়া এবং ব্রঙ্কোস্পাজম, এই দুইটা থেকে বেশি কোশ্চেন হয়। এবার আসলে নার্সিং ইমপ্লিকেশনস। কন্ট্রাইন্ডিকেটেড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা বললাম এতক্ষণ ধরে, কন্ট্রাইন্ডিকেটেড। মনিটর হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার বিফোর অ্যাডমিনিস্ট্রেশন। আনলিমিটেড টাইম কোশ্চেন আসে পাবা, অনেকবার কোশ্চেনে পাবা। ডু নট স্টপ অ্যাব্রাপ্টলি হুইচ মে এক্সারসাইজ প্রিভেন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। ইয়েস, নিজের ইচ্ছা মতো, নিজের ভাল লাগছে খাইতে ইচ্ছা করতেছে না, বিষয়টা এরকম না, এরকম যেন না হয়। কেন? এটা কিন্তু মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বাড়ায় দেয়। তাই মোস্টলি এই দুইটা জিনিস, লাস্টের দুইটার উপরে বেশি আসে কোশ্চেন। এবার আসি হলো দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা, একটু দেখি আস্তে আস্তে করে। এবার আসি হলো সেন্ট্রাল অ্যাক্টিং ইনহিবিটরস, এটাকে আলফা অ্যাগনিস্ট বা মানে সেন্ট্রাল অ্যাগনিস্ট, সোজা কথা কি, সেন্ট্রাল অ্যাক্টিং ইনহিবিটরস বা সেন্ট্রাল অ্যাক্টিং ব্লাড প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আর কি। তো এগুলো এইভাবে যদি সেন্ট্রাল অ্যাক্টিং এভাবে মনে নাও থাকে, জাস্ট অ্যাট লিস্ট মাথা রাখো ক্লোনিডিন, এরা হলো মানে সেন্ট্রাল অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আচ্ছা, সেন্ট্রাল অ্যাক্টিং বিষয়টাই দ্বারা বুঝাইতেছে সেন্ট্রালি কোনো কিছুতে কাজ করে, হ্যাঁ। কিভাবে কাজ করে সেন্ট্রাল অ্যাক্টিং এই ড্রাগগুলা? সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগের ভিতরে আছে ক্লোনিডিন, মিথাইল ডোপা। আচ্ছা, ম্যাটারনিটিতে ভালো কে এখানে সবচেয়ে, যে মনে হয় যে না আমি ম্যাটারনিটি খুবই ভালো পারি অথবা বুঝি? কেউ আছে এরকম কনফিডেন্ট তোমাদের ভিতরে, সগৌরবে বলতে চাও? কেউই নেই। জানো এই যে প্রেগনেন্সি অবস্থায় অনেক মহিলাদের যে বিপি বাড়ে, প্রত্যেকটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগেরই অবশ্যই সবগুলোরই তো কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, তাই না? তবে সবচেয়ে সেফেস্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি হলো মিথাইল ডোপা, সবচেয়ে সেফেস্ট। ইকরাম স্যার বলছিল এটা আমাদের, সবচেয়ে সেফ মিথাইল ডোপা, সবচেয়ে সেফেস্ট ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি ফর হাইপারটেনশন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সেন্ট্রাল অ্যাক্টিং অ্যাডার্জিং এটা কিভাবে কাজ করে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সিম্প্যাথেটিক নার্ভ থাকে, হ্যাঁ,
এই সিম্প্যাথেটিক নার্ভটাকে, তার আউটফ্লোটাকে সে দাবায়া রাখে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলে বিপি, হার্ট রেট কমে নাকি বাড়ে? বলো তো, কে বলতে পারবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ফলে আমাদের হার্ট রেট, বিপি কমে নাকি বাড়ে? বাড়ার কথা তো। মানে শিওর না? আমি শিওর বাড়বে, কিন্তু এখানে লেখা কমবে। এখানে কি যে সাপ্রেস, যে এটা দেখছো, এখানে যে সাপ্রেস, এই সেন্ট্রাল অ্যাক্টিং, সেন্ট্রাল সিম্প্যাথেটিক স্টিমুলেশন মানে কি অ্যান্টিকোলিনার্জিক না? এ পাইছানো? হ্যাঁ, তাহলে তুমি অ্যান্টিকোলিনার্জিক। এটা কেন পারলা না? বুঝলাম না, এখানে রুনা বাদে এমন কেউ নাই যারা এই জিনিসটা না পড়েছে। অ্যান্টিকোলিনার্জিক বলছিলাম, অ্যান্টিকোলিনার্জিক, অ্যাড্রেনার্জিক, সিম্প্যাথেটিক সব এক। সিম্প্যাথেটিক স্টিমুলেশন, অ্যান্টিকোলিনার্জিক স্টিমুলেশন, তারপরে অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন মানে কি বিপি, হার্ট রেট ইনক্রিজ, তাই না? পারলা না এটা? আমি মাথায় কাজ করতেছে না। অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম দুইবার পড়াইছিলাম, দুইবার। যাই হোক, তো এই অ্যান্টিকোলিনার্জিক বা সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা যদি সাপ্রেসড থাকে, মানে দাবানো থাকে, তাহলে কি বিপি কমবে নাকি বাড়বে? কমবে। কারণ কি, সাপ্রেস থাকলে চলবে। হ্যাঁ সাপ্রেস থাকলে তো কমবে, কারণ এইগুলা যখন স্টিমুলেশন হয় তখনই তো আমাদের হার্ট রেট, বিপি বাড়ে। আর যখন এগুলা কমে যায়, মানে দাবিয়ে রাখা হয়, তখন এটা কমবে, সোজা কথা। তো এটা কিভাবে কাজ করে? দে সাপ্রেস কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক আউটফ্লো, যার ফলে কি হার্ট রেট ডিক্রিজ করে এন্ড পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এন্ড ডিক্রিজ ব্লাড প্রেশার। এরকম ড্রাগ কি ক্লোনিডিনিন, তারপরে মিথাইল ডোপা। তো ক্লোনিডিন হলো এমন ড্রাগ যেটা তোমার এই যে মোস্টলি হাইপারটেনসিভ ক্রাইসিসে খুবই খুবই ব্যবহার করে, খুবই। ক্লোনিডিন মোস্টলি হাইপারটেনসিভ ক্রাইসিস, লিখে রাখতে পারো, হাইপারটেনসিভ ক্রাইসিসে ব্যাপক ব্যবহৃত হয় ক্লোনিডিন। ঠিক আছে? সাইড এফেক্ট কি? ডিজিনেস, হেডেক, সিডেশন, ব্র্যাডিকার্ডিয়া। আসলে যেহেতু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এদের ব্র্যাডিকার্ডিয়া হওয়া খুবই স্বাভাবিক। নার্সিং ইমপ্লিকেশনস কি? কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট টেকিং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। যেসব পেশেন্টরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলা ব্যবহার করে, তাদের ক্ষেত্রে, তাদের যদি বিপি মানে বাড়ে, তাদের ক্ষেত্রে এই সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ দেয়া যাবে না। কেন দেয়া যাবে না এই ড্রাগের সাথে? কারণটা হলো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের যেই, মানে কি বলে, লেভেল, এই ড্রাগের লেভেলটা বাড়ায় দেয়, আই মিন টক্সিসিটি বাড়ায় দেয়। বুঝছো? অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আছে। হুম, হ্যাঁ। টিস ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এই ড্রাগগুলা সাথে যদি এই সেন্ট্রাল অ্যাক্টিং বা ক্লোনিন, এই ধরনের ড্রাগ যদি খাওয়া হয়, তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের তোমার যেই এফেক্ট, এটা মারাত্মক আকারে বেড়ে যায় এবং পেশেন্ট মে লিড টু ডেথ। Discontinue drug over 2 to 4 days to prevent rebound hypertension. বিষয়টা কি? বিষয়টা হলো যে তোমার ২ থেকে কয়েকদিন খাওয়ার পরে পেশেন্টের, এই যে দেখো, রিবাউন্ড হাইপারটেনশন ইন ইন সেন্ট্রাল অ্যাক্টিং অ্যান্টি কি সেন্ট্রাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক আর স্টপ সাডেনলি। কিভাবে হয়? দে সাপ্রেস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক আউটফ্লো ডিউরিং ট্রিটমেন্ট অ্যান্ড ডিক্রিজ ক্যাথেকোলামাইন। আমরা কি জানি যে ক্যাথেকোলামাইন আমাদের নার্ভ এন্ডিং থেকে সিক্রেশন হয়? আমরা এন্ডোক্রাইনোলজিতে পড়েছিলাম। আমাদের যে নার্ভ এন্ডিং, রুনা বাদে সবার বোঝা উচিত এই জিনিসগুলা।
তারা আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে এই এই নার্ভের থেকে ক্যাথেকোলামাইন সিক্রেশন হয়, আই মিন এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সিক্রেশন হয়। এগুলা যেহেতু এই আম, মানে ক্লোনিডিন, মিথাইল ডোপা, এই ড্রাগগুলা যেহেতু আমাদের নার্ভাস সিস্টেমকে সাপ্রেসড করে, মানে দাবায় রাখে, ফলে কি আমাদের হার্ট রেট, বিপি কমে যাবে, এটাই স্বাভাবিক। ফলে কি আমাদের ক্যাথেকোলামাইন লেভেল বা এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজও কমে যাবে। এখন যখন হয় ইট ইজ স্টপ সাডেনলি, যদি কখনো হঠাৎ করে আমরা এই ক্লোনিন খাওয়া হঠাৎ করে বন্ধ করে দিই, তখন এই যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আমাদের নার্ভ এন্ডিং থেকে বেড়ে, এটা আবার ধাম করে বেড়ে যাবে। এই জন্য বলা হয় রিবাউন্ড হাইপারটেনশন। রিবাউন্ড হাইপারটেনশন মিন্স ইউজুয়ালি কম থাকে, হঠাৎ করে আবার এমন বাড়ে, তখন আর লিমিট থাকে না। এই কারণে এই সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগগুলা হঠাৎ করে বন্ধ করলে এই ভেজাল হয়। এবং শুধু এটা না, তোমরা প্রায়ই শুনে থাকবা যে ডক্টর ওষুধ কারণ এই অ্যান্টিবায়োটিক ড্রাগ তো অনেক দিনের, অনেক দিন, অনেক দিন মানে বছরের পর বছর মরার আগ পর্যন্ত খেয়ে যেতে হয়। অনেকে কি করে হঠাৎ করে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার ফলে সে যখন অনেকদিন পরে হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে আসে, আসার পরে দেখা যায় পেশেন্টের বিপি 200/200, সরি 120/220 এরকম হয়ে থাকে। কারণটা কি? এর অন্যতম কারণ হলো রিবাউন্ড হাইপারটেনশন। কেন? কারণটা হলো পেশেন্ট লং টাইম যখন এই মেডিসিন খায়, তখন তার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা ক্যাথেকোলামাইন এগুলো খুবই নিয়ন্ত্রণ, ওয়েল কন্ট্রোল থাকে। হঠাৎ করে সে যখন এই ড্রাগ, এই ধরনের ড্রাগ সে যে স্টপ করে দেয় নিজের ইচ্ছা মতো, তখন হয় কি এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন জায়গায় কম রিলিজ হতো না, এটা এমন বাড়ে, তখন বিপিটাও এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বাড়া মানে কিন্তু বিপি বাড়া। ঠিক আছে? তো এই নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন বাড়ার সাথে সাথে যখন কি বলে সাপ্রেসার থাকে না, মানে ড্রাগের কারণে, তখন এই এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন এমন বাড়ে, ফলে কি হয়, তখন এই কন্ডিশনটাকে বলা হয় রিবাউন্ড হাইপারটেনশন। এক সময় কম ছিল, হঠাৎ করে এমন বাড়ছে, এরপর আর কমে না, এটাকে বলা হয় রিবাউন্ড হাইপারটেনশন। আর ওই কন্ডিশনে পেশেন্টের, এই হার্টের পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রোক হয়, মাথায় রাখবা। এরপর আসলে মিথাইল ডোপা সাইড এফেক্ট কি? ডিপ্রেশন, এপ্যাথি, মানে এদের এদের দেখলে ইমোশন থাকে না, অ্যানহেডোনিয়া মানে কোনো প্লেজার পায় না, সেক্সুয়াল ইম্পোর্টেন্স অনেকবার বলে, বা ডিসফাংশন অনেকবার বলছি যে বেশিরভাগ ড্রাগের সাইড এফেক্ট হিসেবে সেক্সুয়াল ডিসফাংশন থাকে। তার ফ্যাটিক, লেথার্জি এটসেট্রা, এগুলো বাকিগুলো না পড়লেও চলবে। এই যে টিসিএ তো বললাম, তবে ডিসকন্টিনিউ ড্রাগ ওভার 2 to 4 days টু প্রিভেন্ট রিবাউন্ড হাইপারটেনশন। তারপর মিথাইল ডোপা বলছি, সাইড এফেক্ট বা ডিপ্রেশন, এপ্যাথি, অ্যানহেডোনিয়া। এপ্যাথি মিন্স ল্যাক অফ ইমোশন, আর অ্যানহেডোনিয়া মিন্স ল্যাক অফ প্লেজার। তারপর সেক্সুয়াল ডিসফাংশন তো বলছি অনেকবার, যে বেশিরভাগ ড্রাগেরই খেলেই সেক্সুয়াল ডিসফাংশন হয়। তারপর আসলে পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস। পেরিফেরাল মানে কি? বডির থেকে দূরে, বিশেষ করে হাতের সাইড, পায়ের সাইড, এগুলা দে ডিপ্লিট norepinephrine from the central nervous system and peripheral nerve tissue. Yes, আমরা নার্ভ এন্ডিং থেকে এন্ডোক্রাইনোলজি না, এটা নিউরোতে পড়ানো হয়েছিল। যাই হোক, আবারও বলি, একই পুরনো জিনিস নতুন ফিরে ঘুরে ফিরে আসতেছে। ইন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো নিউরো ট্রান্সমিটার। এই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলা থাকে কোথায়? আমাদের এই নার্ভ আছে না, নার্ভ, আমাদের যে নিউরন, এই নিউরনের পাশে থাকে এপিনেফ্রিন। মানে নিউরন যে শেয়ার করে সিগন্যাল, এক নি- এক এক নিউরন থেকে আরেক নিউরন যে মানে ইনফরমেশন পাস হয়। এই যে ধরো আমাদের হাতে একটা মশা মশা বসলো, আমরা দ্রুতই কিন্তু এই ইনফরমেশনটাকে প্রসেস করতে পারি কিভাবে? আমাদের এই যে ব্রেনের থেকে, আমাদের যে ব্রেন থেকে হোল অথবা হোল বডিতে যে আমাদের বিস্তৃত যেই নিউরন সিস্টেমটা আছে, এই নিউরনের সিস্টেমের প্রত্যেকটার মাথার এর দিকে একটা এন্ডিং থাকে, এন্ডিং
মানে নিউরন, অ্যাক্সন, ডেনড্রাইট এগুলো আর কি থাকে। এই অ্যাক্সন, ডেনড্রাইট এগুলার দিকে আরেকটা জিনিস থাকে যেটাকে বলে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। এগুলো হলো মানে নার্ভ, এই নার্ভের শেষের দিকে দুইটা কেমিক্যাল রিলিজ করে, একটা হলো এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এটা কিন্তু একটা ড্রাগও, হসপিটালে খুবই ব্যবহার করা হয় যাদের বিপি কম টম থাকে তাদের ক্ষেত্রে। এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ড্রাগগুলা, তো সরি, এই সাবস্টেন্সগুলা যে নার্ভের এন্ডিং থেকে রিলিজ করে এবং এরা আমাদের বিপি মেনটেনে সাহায্য করে। এখন বিশেষ এই পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস, মানে পেরিফেরালি যেই আমাদের বিশেষ করে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল বা হাত পায়ের এই অংশগুলোর বডি। হ্যাঁ, কেউ কিছু বলছে? হ্যালো? না ভাইয়া বললে নাই। এই পেরিফেরির দিকে, পেরিফেরি মানেই তো বডি থেকে দূরে, তাই না? এই এখানের যে নার্ভ এন্ডিং গুলা থাকে এগুলা থেকেও তো আমাদের নরএপিনেফ্রিন এপিনেফ্রিন এগুলো রিলিজ করে। তো দে ডিপ্লিট এই পেরিফেরাল অ্যাক্টিং যে ড্রাগগুলো, আই মিন রেসারপিন, এই যেগুলো, এই ড্রাগগুলা, ফেন্টোলামিন খুবই ইম্পর্টেন্ট ড্রাগ এগুলো, বিশেষ করে ফেন্টোলামিন। এই ড্রাগগুলো আমাদের কি করে, পেরিফেরাল যেই সিএনএস বা নিউরন বা নার্ভাস সিস্টেম আছে এইখান থেকে, এর এন্ডিং থেকে, নার্ভের এন্ডিং থেকে আমাদের নরএপিনেফ্রিন রিলিজটা কমায় দেয়। যার ফলে কি হয়, আমাদের ভেসেল মানে ডায়ালেট হয়ে যায়, হার্ট রেট এবং বিপি ড্রপ করে। ঠিক আছে? যেমন এই ধরনের ড্রাগের নাম কি, রেসারপিন, গুয়ানথেটিন, ফেন্টোলামিন। এরা হলো পেরিফেরাল অ্যাক্টিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এই রেসারপিন এবং গুয়ানথেটিন, আচ্ছা, শীত প্রধান দেশে শীতে হাতের আঙুল কালো হয়ে যায়, নাক নাক মানে শুকায়, মানে অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাবে না, মানে নাক, তারপর ইয়ারলোব, হাতের আঙ্গুল, টিপ অফ দ্য ফিঙ্গার, এগুলা তোমার একদম কালো হয়ে যায়, ব্ল্যাকিশ হয়ে যায়। কারণটা হলো শীত প্রধান দেশে ঠান্ডা আবহাওয়ায় আমাদের পেরিফেরাল যেই আর্টারি ভেইন থাকে এগুলা পর্যাপ্ত, এগুলা ঠান্ডায় কনস্ট্রিক্ট হয়ে যায়। যার ফলে এই জায়গাগুলি একে তো ঠান্ডা কনস্ট্রিক্ট হয়ে যায়, এরপরে আবার তোমার ঠিক মতো ওই যেন ওই কনস্ট্রিক্ট হয়ে গেলে অক্সিজেন পৌঁছাতে পারে না, যেখানে অবস্ট্রাকশন হয়, মানে কনস্ট্রিক্ট হয়ে যায় তারপরের দিকে, তখন এই জায়গাগুলা তোমার ব্ল্যাকিশ বা ল্যাক অফ অক্সিজেনে কালো হয়ে যায়, গ্যাংগ্রিনের মধ্যে থেকে টার্ন করে যদি ট্রিটমেন্ট না করা হয়। বিশেষ করে শীতপ্রধান দেশে এই হাতের হাতের ডগা, মানে হাতের টিপ অফ দি ফিঙ্গার, ইয়ারলোব, নাক, এগুলাতে তোমার ইয়ে হয়, কি বলে, এক ধরনের এই যে যখন কালো হয়ে যায়, ল্যাক অফ সার্কুলেশন, তখন এটাকে বলা হয় রেইনড ডিজিজ, রেইনড। জাপানে এটা খুব আমি অনেকের দেখছি এই প্রবলেম, বিশেষ করে মেয়েদের এই প্রবলেমটা হয় ঠান্ডায়, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের কালচে বর্ণ ধারণ করে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। তো এই প্রবলেমগুলো যেহেতু হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল যেহেতু পেরিফেরি বডি থেকে দূরে, এই জন্য পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটরস, মানে যারা বডি থেকে দূরে তাদেরকে ডায়ালেক্ট করার ক্ষেত্রে এই এই ড্রাগগুলো খুবই কাজে, খুবই ভালোভাবে কাজে দেয়। এই রিসারপিন, গুয়ানথেটিন, বিশেষ করে ফেন্টোলামিন। ঠিক আছে? এবং এই ফেন্টোলামিন বা এই পেরিফেরাল অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক ইনহিবিটর যারা আছে এরা কিন্তু খুবই স্ট্রং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এবং এই তোমার হাইপারটেনসিভ ক্রাইসিসে ক্লোনোডিন এবং এই ফেন্টোলামিন খুবই 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 ব্যবহৃত হয়। এবং নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন যখন ওভারডোজ, কখন এরকম কি হয়েছিল শুনছো কেউ যে এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন ওভারডোজ হয়ে গেছে শরীরে বা বেশি পড়ে গেছে, এরকম হয়েছে শুনছো? যদি এরকম হয়ে থাকে যে ডিউ টু এনি রিজন পেশেন্টের নরএপিনেফ্রিন ওভারডোজ হয়ে গেছে, তখন অ্যান্টিডোট হিসেবে তোমার কি বলে, সরি, হাইপারটেনসিভ, সরি, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন যখন বেশি হয়ে গেছে কোথাও, তখন তোমার অ্যান্টিডোট হিসেবে এই তোমার কি বলে, এই ফেন্টোলামিন ব্যবহার করা হয়।
বুঝছো এই জিনিসটা আমি কি বলছি? কেউ প্রশ্ন করতেছো না কেন? বেশি পড়ায় ফেলছি এরকম কিছু?